আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ। আজকে আমাদের আলোচ্য বিষয় একটি কবিতা। কবিতার নাম এ রিভার। এ রিভার রিটেন বাই এ কে রামানুজন। আমরা খুব ছোট্ট করে জেনে নেব আমাদের কবি সম্পর্কে। এ কে রামানুজন অর্থাৎ আট্টিপাট্টি কৃষ্ণস্বামী রামানুজন। তিনি একজন ইন্ডিয়ান পোয়েট, এ স্কলার অফ ইন্ডিয়ান লিটারেচার। তিনি ইংরেজিতেও লিখেছেন, কানাড়া বা কন্নড় ভাষায় তিনি লিখেছেন। তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন এবং পদ্মশ্রীতে ভূষিত হয়েছিলেন। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় একটি কবিতা, এ রিভার। অর্থাৎ এই নদীকে ঘিরে যা ঘটেছে তারই বর্ণনা করা হয়েছে এই কবিতায়। নদীকে ঘিরে, পয়েন্টেড, নদীকে ঘিরে যা ঘটেছে তারই বর্ণনা করা হয়েছে এই কবিতায়। এই নদীতে কখনো প্লাবন আসে, আবার কখনো শুকিয়েও যায়, সে কথাও বলা হয়েছে। তবে কবি কিন্তু নদীর বর্ণনা, ডাইরেক্ট নদীর বর্ণনা তিনি বেশি গুরুত্ব দেননি। নদী ঘিরে যে ঘটনাসমূহ সেই দিকে গুরুত্ব দিয়েছেন। কবি একটি বিশেষ দিকে ইঙ্গিত করেছেন যে এই নদীতে যখন প্লাবন আসে তখন অন্যান্য কবিরা এই প্লাবিত নদীর প্রতি বেশি গুরুত্ব দেয়। অর্থাৎ যেন নদী যখন প্লাবিত হয়ে যায় তখন নদীর শোভাবর্ধন বেড়ে যায়, শোভা সৌন্দর্য বেড়ে যায়। তাই বিভিন্ন কবি সাহিত্যিকদের দেখা যায় যে তারা যেন এই ফ্লাডেড রিভার তার বর্ণনা দিতে বেশি পছন্দ করেন। অর্থাৎ এই দিকেও কবির ইঙ্গিত রয়েছে। আর এই শুকিয়ে যাওয়া নদী যেন অবহেলিত। এই শুকিয়ে যাওয়া নদীতে যেন বিশেষ কোনো শোভা সৌন্দর্য খুঁজে পান না অন্যান্য কবিরা, লেখকরা। তাই এ কে রামানুজন আমাদের এই কবিতার কবি। তিনি শুধু নদীর কথাই বলেননি, নদীর পারিপার্শ্বিক ঘটনাসমূহকে এই নদীর সাথেই তিনি জুড়ে দিয়েছেন। লক্ষণীয় বিষয়।
যাই হোক, কবিতাটির সেটিং রাখা হয়েছে ইন্ডিয়ান এক শহর মাদুরাইতে। মাদুরাই শহরটি খুব সুন্দর। এই মাদুরাই শহরের পাশ দিয়ে যে নদীটি প্রবাহিত তার কথা বলেছেন কবি, নাম ব্যবহার করেননি। মাদুরাই শহর খুবই সুন্দর শহর, মন্দিরের শহর, ছোট বড় প্রচুর মন্দির এই শহরে, এবং এই শহরে কবিদের সংখ্যাও প্রচুর। তাই বলেছেন কবি তার কবিতার লাইনে, সিটি অফ টেম্পলস অ্যান্ড পোয়েটস। সিটি অফ টেম্পলস অ্যান্ড পোয়েটস, এটা মন্দিরের শহর, এটা কবিদের শহর। আর এই কবিরা যেন সবসময় মন্দির নিয়েই কবিতা লেখেন, শহর নিয়েই কবিতা লেখেন, আর নদী যখন জলে ভরে যায় তখন কবিতা লেখেন। হু স্যাং অফ সিটিজ অ্যান্ড টেম্পলস, তারা গান গায় অর্থাৎ কবিতা লেখে এই শহরের, এই মন্দিরের। আর প্রথম আমরা পেয়েছি যে ফ্লাডেড রিভার যদি হয় তাহলে অন্যান্য কবিরা কবিতা লেখেন। কিন্তু এভরি সামার, গ্রীষ্মকালে এই নদীটি শুকিয়ে যায়। এতটাই নদীর জল শুকিয়ে যায় যে জলের নিচের বালিগুলো পর্যন্ত দেখা যায়। মানুষরাও বালিগুলোকে দেখতে পারে, বালিরাও মানুষকে দেখতে পারে। আর এই বালির মধ্যে বিভিন্ন জিনিস পড়ে থাকতে দেখা যায়। নোংরা আবর্জনা তো আছেই, নারীদের চুল হয়তো কোথাও আটকে আছে, লম্বা লম্বা চুল, কিংবা শহর থেকে আসা ওয়াটার পাইপ থেকে আসা, জলের পাইপ থেকে আসা নোংরা আবর্জনা, তাও দেখা যায়। ওয়াটার গেটস অ্যান্ড ব্রিজেস পুরনো হয়ে গেছে, সব কিছু চোখে পড়ে। আর নদীতে যে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভেজা পাথরগুলো যেন শুয়ে আছে, ঘুমিয়ে আছে, কার মতো? কুমিরের মতন। স্টোনস গ্লিস্টেনিং লাইক স্লিপি ক্রোকোডাইলস, ঘুমন্ত কুমিরের মতন ঝকঝক চকচক করছে। এটা গেল ভেজা পাথরগুলো। আর যদি শুকনো পাথরগুলো, সেগুলো দেখতে মোষের মতন। দ্য ড্রাই ওয়ান্স লাইক ওয়াটার বাফেলোস, অর্থাৎ শিশুর মতন, এক ধরনের শিশু বলা, শিশু, জলের শিশু থাকে। যাই হোক, এই মোষগুলো যেন ধুলো মাটিতে শুয়ে আছে, শুকে আছে। আমরা তাই দেখি, মোষেরা নোংরা জলে গা ডুবিয়ে বসে থাকে। আর কবিরা শুধুই
প্লাবিত নদীর কথা বলে, প্লাবিত নদীর প্রশংসা করে। The poets only sang of the floods. যত কবি আছে তারা যেন সবসময় একটু স্যাটায়ার আছে, স্লাইট তিরস্কার তো রয়েছে। দ্য পোয়েটস অনলি স্যাং অফ দ্য ফ্লাডস। কবিরা সৌন্দর্য দেখতে পায় ওই প্লাবিত নদীতে। কথাগুলো বারবার ঘুরে আসছে। পরের স্ট্যাঞ্জায় কবি বলেছেন, আমাদের এই কবি একবার তিনি ছিলেন নদী প্লাবনের সময়, একবার তিনি ছিলেন। কবি তখন মজার দৃশ্য দেখেছেন। কি দৃশ্য? লোকজন শুধু বলছে আজ কয় ইঞ্চি জল বেড়েছে। পিপল টকড অফ দ্য ইঞ্চেস রাইজিং। কয় ইঞ্চি জল বেড়েছে এই গল্প সবার মুখে। পিপল টকড অফ দ্য ইঞ্চেস রাইজিং। কতটা জল বেড়েছে, কয় ইঞ্চি বেড়েছে এই গল্প নিয়ে ব্যস্ত। কবি লক্ষ্য করেছেন। কবি আরো লক্ষ্য করেছেন সে বছর কতগুলো সিঁড়ির উপর জল এসেছে। ওই লোকেরা বলতো সিঁড়ি করা আছে, কতগুলো সিঁড়ির উপর জল উঠেছে, এইসব আলোচনা হতো। অর্থাৎ কি না, ওয়াটার লেভেল নিয়ে আলোচনা হতো। জলের স্তর কত উপরে উঠেছে এইসব। এও গল্প হতো যে মানুষ যেখানে স্নান করত সেই স্নানের ঘাট পর্যন্ত জল উপরে উঠে গেছে, এইসব কথা। কিন্তু কবি লক্ষ্য করেছেন নদীর ধারে যে 3টি গ্রাম ছিল তা ভাসিয়ে নিয়ে গেছে এই জল প্লাবনে। ঝুপড়ির ঘরগুলো ছিল সেগুলো ভাসিয়ে নিয়ে গেছে। সঙ্গে আরো ঘটনা আছে। ওয়ান প্রেগনেন্ট ওমেন, এক গর্ভবতী মাকেও ভাসিয়ে নিয়ে গেছে। আরো কিছু, গুপি বিন্দা নামে একটি গরু, একটি গাভী, তাদেরকেও ভাসিয়ে নিয়ে গেছে। এই ছিল আমাদের দ্বিতীয় স্ট্যাঞ্জার বিষয়, থার্ড স্ট্যাঞ্জা। আবার কবিদের কথা বলছেন, আমাদের কবি অন্য কবিদের কথা বলছেন। The new poets still quoted the old poets. নতুন কবিরা কি করে? পুরনো যে কবিরা যে পথে গেছে তারাও যেন সেই পথেই যায়, তাদের কথাই কোট করে, অর্থাৎ প্লাবিত নদীর কথাই বলে। নতুন কবিরা পুরাতন কবিদেরকেই ফলো করে। তারা একবারও বলে না ওই প্রেগনেন্ট মহিলার কথা, ওই গর্ভবতী মায়ের কথা বলে না। তার গর্ভে কল্পনা করা হয়েছে যমজ সন্তান ছিল, তাদের কথা বলে না। সেই যমজ শিশুরা মায়ের গর্ভের প্রাচীরে লাথি পর্যন্ত মেরেছে বা মারত, সে কথা বলে না। সে বিষয়ে কোনো কবি কিছু লিখে না, নীরব। আবার তিরস্কার। লাস্ট স্ট্যাঞ্জা। কবি এবার বলেছেন, তাহলে নদীর যে জল বছরে একবার আসে, তবে নদী একবার পোয়েটিক বা কাব্যিক হয়ে যায়। অর্থাৎ প্লাবিত নদীর মধ্যেই পোয়েটিক কাব্যিক কিছু খুঁজে পাওয়া যায়, আর কি কিছু খুঁজে পাওয়া যায় না।
ওই বন্যার শুরুতেই যে 3টি গ্রাম চলে গেল, গবাদি পশু ভাসিয়ে নিয়ে গেল, প্রেগনেন্ট মা চলে গেলেন ভেসে, তার গর্ভে 2টি যমজ বাচ্চা ছিল, তারা শেষ হয়ে গেল। তাদের সেই বাচ্চা 2টি এতই মিল ছিল, কল্পনা করা হয়েছে যে তারা একই রকম চেহারায় ছিল, কোনো পোশাক ছাড়া তাদেরকে আলাদাই করা যেত না। তাদের কথা, সেই ট্র্যাজেডির কথা কেউ তো বলে না। আর শিশুদের দেখতে কেমন হবে, তাদের কি করে আলাদা করা যাবে, কবিতার জন্য একটা লাইন ব্যবহার করেছেন, উইথ ডিফারেন্ট কালার ডাইপার্স টু টেল দেম এপার্ট। ওই যমজ বাচ্চা 2 এতই মিল থাকবে তাদের শরীরের গঠনের চেহারায় যে ডাইপার আলাদা আলাদা পরালে তবেই তাদেরকে আলাদা বোঝা যাবে, তা নাহলে বোঝা যাবে না। কবির কল্পনা। কিন্তু বক্তব্যটা ছিল যে প্লাবনের নদীতে কাব্যিক খুঁজে পাওয়া যায়, পয়েটিক খুঁজে পাওয়া যায়, শৈল্পিক কিছু খুঁজে পাওয়া যায়, সৌন্দর্য খুঁজে পাওয়া যায়, কিন্তু বন্যার সেই সুন্দরের মাঝে যে অসুন্দর ছিল, 3টি গ্রাম ভাসিয়ে নিয়ে গেল, গবাদি পশু ভাসিয়ে নিয়ে গেল, গর্ভবতী মাকে ভাসিয়ে নিয়ে গেল। এই ট্র্যাজেডির কথা তো কেউ বলছে না। তাই আমাদের কবি A.K. রামানুজন যেন ওই কবিদের বা যারা এই প্লাবনকে সৌন্দর্য মনে করে, শুধু সেই সুন্দরের মধ্যে যে যন্ত্রণা আছে, সেই সুন্দরের মধ্যে যে ট্র্যাজেডি রয়েছে, এ কথা যেন কল্পনা করছে না। অর্থাৎ নদীর যে ধ্বংসাত্মক চেহারা, সেটা যেন চোখেই পড়ছে না, এমন কথা বলেছে। এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়, এ রিভার, রিটেন বাই A.K. রামানুজন। বন্ধুরা ভালো থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অন্যদেরকে সাবস্ক্রাইব করতে একটু বলো, তাহলে তো ভালো লাগবে। সব কিছুর মধ্যে তো একটু ভালো লাগার বিষয় রয়েছে। আমি তো বলেছি তোমাদের যা যা লাগবে বলবে, আমি চেষ্টা করব সাধ্য মতন। কিন্তু আমার এই চ্যানেলটাকে দাঁড় করানোর দায়িত্ব তোমাদের, এটা আমার বলা থাকলো। সেই জন্য অবশ্যই ভিডিও দেখার পর সাবস্ক্রাইব করবে, কোনো কমেন্ট থাকলে করবে, আর আমার চ্যানেলটাকে তোমরা স্ট্যান্ড করবে। শুধু তুমি সাবস্ক্রাইব করলে চলবে না, তোমার বন্ধুদেরও বলতে হবে। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল এ রিভার, রিটেন বাই A.K. রামানুজন। আমরা একটা নদীর বর্ণনা পেয়েছি, ডাইরেক্টলি নদীর বর্ণনা নয়, নদীর আশেপাশের বর্ণনা। মাদুরাই শহরের পাশ দিয়ে প্রবাহিত, বছরে একবার প্লাবিত হয়, সামার শুকিয়ে যায়, আর যখন প্লাবিত হয় সেই 1 বছর আমাদের কবি সেখানে ছিলেন, সেখানে দেখেছেন। আমাদের কবি যেন নদীর সৌন্দর্যটাকে বেশি দেখেননি, তার সঙ্গে যে ভয়াবহতা ছিল সেটাকে তিনি লক্ষ্য করেছেন। 3টি গ্রাম ভেসে গেছে, গবাদি পশু ভেসে গেছে, গর্ভবতী মা ভেসে গেছেন। এইসব দেখে
তিনি দুঃখ পেয়েছেন আর অন্যান্য কবিদেরকে একটু ইশারা করে বলেছেন যে কবিগণ, সাহিত্যিকগণ, আপনারা তো শুধু প্লাবিত নদীর সৌন্দর্য ব্যাখ্যা করেন, সেই সৌন্দর্যের মধ্যেও কিন্তু যন্ত্রণা আছে, দুঃখ আছে, ভয়াবহতা রয়েছে, ধ্বংসাত্মক কিছু রয়েছে, সেটাকে লক্ষ্য করলে ভালোই হতো। এই ছিল আমাদের বিষয়, আমাদের কবিতায় রিভার, রিটেন বাই এ.কে রামানুজন। বন্ধুরা খুব ভালো থাকো, খুব ভালো থাকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।